দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। নির্বাচনী প্রচারণা চলছে এবং সেখানে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে দুপক্ষেরই। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় তারা এনসিপির তরফ থেকে অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনে। সব মিলিয়ে প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা কী অবস্থায় রয়েছে সেখান থেকে আজকে আলোচনা শুরু করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক জি9। আছেন তসলিমা আক্তার লিমা, তিনি গণসংহতি আন্দোলনের প্রার্থী ঢাকা 12 আসন থেকে। এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম আদিব, তিনি এনসিপির প্রার্থী ঢাকা 18 আসন থেকে এবং তিনি সেই দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই তসলিমা আক্তার, আপনার কাছে আসতে চাই। নির্বাচনী প্রচারণায় আসলে নিরাপত্তার বিষয়টি বারবার ঘুরে ফিরে সামনে আসছে। এনসিপির তরফ থেকে বারবারই অভিযোগ করা হচ্ছে যে বিএনপির কর্মীরা বা নেতাদের নির্দেশে হামলা হচ্ছে। সবশেষ নাহিদ ইসলামের একটা বক্তব্য দেখছিলাম, যেখানে তিনি বলছিলেন যে তারেক রহমানের সম্মতি নিয়ে এই হামলা হয়েছে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। আপনারা আসলে রাজপথে কি দেখছেন আপনার প্রচারণায়, সেখান থেকে যদি শুরু করি। অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত আমি ঢাকা 12তে যেখানে প্রচারণার কাজ করছি বিভিন্ন ওয়ার্ডে, সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু কোথাও কোথাও আমাদের প্রচারপত্র বা ফেস্টুনের উপরে অন্য কেউ সেটা দিচ্ছে, সেগুলো আমরা কাঙ্ক্ষিত মনে করি না। কিন্তু তফসিলের পরপরই আমরা যেটা দেখেছিলাম যে এখানে হাদি হত্যা, প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো, মোসাদ্দেক হত্যা, এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু মানুষের মধ্যে একটা আশঙ্কা, উদ্বেগ তৈরি করেছে। কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, নতুন আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় পুনর্গঠনের কথা বলছি। কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায়, আপনি যেটা বললেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, বা ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা কোথাও কোথাও সহিংসতা, কোথাও কোথাও মানে মানে সেখানে ইলেকশনকে কেন্দ্র করে অনেক রকম তৎপরতা চলছে, যেগুলো আমাদের কখনোই কাঙ্ক্ষিত না। সেটা কার নির্দেশে হচ্ছে, কেন হচ্ছে, সেটা সেই বিতর্কের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এটা তো অবশ্যই আমি বলতে চাই যে এখানে গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা আসলে একটা নতুন বাংলাদেশ চেয়েছি, যেখানে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, জবাবদিহিতার একটা ব্যবস্থার মধ্যে যেতে চাই। সেইখানে যদি আমাদের সেই পুরনো কায়দায়, পুরনো বন্দোবস্তের মতোই নির্বাচনী আয়োজনের মধ্যে আমরা দেখি যে একে অপরের জায়গায় প্রতিহিংসা পরায়ণ জায়গা এবং মানে একটা সংঘাতপূর্ণ জায়গা, সেটা কখনোই কাঙ্ক্ষিত না। তো সেই ক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক বড়। আমরা সবসময় বলি যে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের একটা ভূমিকা রাখতে হবে, বা সরকারের ভূমিকা। আমার কাছে মনে হয় এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা আমরা একসাথে লড়াই করেছি, একসাথে একটা নতুন পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, সেইখানে যদি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই পরিস্থিতিটা হয়, তাহলে আমাদের জাতীয় পুনর্গঠনের প্রশ্নটার মধ্যেও কিন্তু একটা অনিশ্চিত অবস্থা হলে আমরা চাই যে এখানে এখন যেই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে, সেটা আসলে রাশ টেনে যদি সরকার না ধরেন বা রাজনৈতিক দলগুলো যদি সেই জায়গাটায় রাশ না ধরেন, তাহলে সেটা জনগণের কাছে কোনো নতুন বার্তা দিতে পারবে না। এখানে তো নির্বাচন কমিশনের ভূমিকাটা মুখ্য, তাদের অবস্থান আপনারা কিভাবে দেখেন? নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য অবশ্যই, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকার আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন কমিশন কিছু ব্যবস্থা নিতে পারে, কিছু নজরদারি করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনী এবং নানান কিছুর মধ্যে দিয়ে তারা কিছু ব্যবস্থা নিতে পারে। কিন্তু দিন শেষে আসলে মাঠে থাকে রাজনৈতিক দলগুলো। তাদের আসলে কিভাবে তারা প্রত্যাশা করে এই নির্বাচনটা কোন দিক দিয়ে যাবে এবং জনগণের কাছে তারা কিভাবে হাজির হবে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার উপরে অনেকটা নির্ভর করে বলে আমি মনে করি। তো এটার সাথে সমন্বয় তখনই হবে, নির্বাচন কমিশন বা সরকারের ভূমিকা বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা একটা সমন্বিত রূপ নিতে পারে, যদি এই দুই পক্ষেরই একটা সমন্বয় থাকে। সেই সমন্বয়ের আমার কাছে মনে হয় ঘাটতি আছে। আমরা গণসংহতি আন্দোলন থেকে প্রথমে থেকেই বলছিলাম যে নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য বা নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায়, কারোর জন্য যেন একটা হুমকির বিষয় না হয়, ভয়ের বিষয় না হয়, সে কারণে আমরা যাতে একটা সম্মিলিতভাবে দলগুলোর মধ্যেও একটা সমন্বয় কমিটি বা কিছু করতে পারি, সেটাও কিন্তু আমরা করতে পারি নাই। এটাই হয়তো আমাদের এখনকার বাস্তবতা, কিন্তু আমরা এরকম একটা আসলে দেখতে চাই না। জি, ধন্যবাদ। জনাব আদিব, আপনার কাছে আসতে চাই। আপনারা অভিযোগগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন, আলটিমেটামও দিয়েছেন আপনারা। এর পাশাপাশি আজকে নাহিদ ইসলামের বক্তব্য থেকে আপনার কাছে জানতে চাই, আপনারা কেন মনে করছেন যে তারেক রহমানের সম্মতিতে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, একটা ধারাবাহিক
কথা শুরু হয়েছে। মানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে মানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল কিংবা প্রার্থীদেরকে ডিস্টার্ব করাটা একটা ধারাবাহিক ভাবে এই কাজগুলো শুরু হয়েছে। গতকালকে আমার উপরে সরাসরি হামলা করেছে আমার জনসংযোগ প্রোগ্রামে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রোগ্রামে হয়েছে এবং আজকেও আমাদের হচ্ছে এখানে আমার একটা ওয়ার্ড আছে যেই ওয়ার্ডে আসলে আপনার এই আমাদের জোটের যখন নেতাকর্মীরা দাওয়াত করতে গেছে সেখানে তারা তাদেরকে ডিস্টার্ব করা, নানা ধরনের হচ্ছে ঝামেলা তৈরি করা। তো একটা তৃণমূল ধরেন ১-২টা জায়গায় যদি হয় এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা দুর্ঘটনা। ১-২টা জায়গায় হয়তো নিয়ন্ত্রণ নাই এরকম বলা যেতে পারে। কিন্তু আপনার হচ্ছে এইভাবে হচ্ছে একেবারে ধারাবাহিকভাবে প্রায় জায়গায় হচ্ছে এই ডিস্টার্ব গুলা করা সেটা এক ধরনের সাংগঠনিক সিদ্ধান্তর বাহিরে আসলে হওয়াটা কঠিন। এক্ষেত্রে মির্জা আব্বাসের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি চায়ের দাওয়াত দিয়েছিলেন আলাপ করার জন্য, সেটাকেও এক ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। সেই ব্যাপারটা আসলে কি? জি ভাই একটু repeat মির্জা আব্বাস বলছেন যে তিনি চায়ের দাওয়াত দিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে, এবং এটাকেও আপনাদের তরফ থেকে হুমকি হিসেবে দেখা হয়েছে। সেটা মনে করার কারণ? না এখানে দেখেন খুব আহ, গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে যে দেখেন মির্জা আব্বাস ভাই চায়ের দাওয়াত দিচ্ছে, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি সেটা এখনো রিসিভ করেনি অথবা কথা বলেননি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেখেন আমি তো একই সাথে মানে আমাদের ঢাকা 18 আসনে ২ বার স্টেজ শেয়ার করছি আমি আর আমার এখানের বিএনপি যে প্রতিনিধি ছিলেন এস এম জাহাঙ্গীর ভাই। একবার হয়েছিল আমাদের এখানে একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, সেখানে তখনও জামাত প্রার্থী উইথড্র করেনি, ফলে জামাতের প্রার্থী আমি, জাহাঙ্গীর ভাই সহ আমরা যেহেতু ওখানে একটা অগ্নিকাণ্ড ঘটছে সেখানে একসাথে ছিলাম, কথাবার্তা হয়েছে এবং সেটা কিছু ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে। বিএনপি সেটাকে খুব প্রচার করছে। এস এম জাহাঙ্গীর তার প্রতিদ্বন্দ্বীকে বুকে জড়িয়ে নিয়েছেন, ছোট ভাই হিসেবে আদর করেছেন। মানে উনিও এটারে খুব নিজেও খুব উপভোগ করলেন যে খুবই পোলাইট পারসন। তারপরে আমাদের একই জায়গায় একটা যা কর্মসূচিতে গিয়েছিলাম, আসার পথে জাহাঙ্গীর ভাই বেগম খালেদা জিয়ার হচ্ছে আপনার শোক সভা ছিল, সেখানে আমি যখন স্টেজের পাশ দিয়ে আসি তখন উনি ডাকলেন, আমি গেলাম, একসাথে হাত ধরে আমরা দুজন দাঁড়ালাম। ঠিক ২ দিন পরেই হচ্ছে মহানগরের একটা ওয়ার্ডের সভাপতি এবং একই সাথে সে আবার সম্ভবত মহানগরের কোন একটা পদে আছে, সে ওয়ার্ড সভাপতি যখন একটা জনসংযোগ গিয়ে সরাসরি আমার পাশের জনকে হচ্ছে স্থানীয় প্রতিনিধিকে গিয়া অ্যাটাক করে, তাহলে এই যে উনি ২ দিন হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়া একটা মাইলেজ নিলেন, আহ, খুব ভালো মানে সৌজন্যতা রাজনৈতিক, তাহলে পরের দিন হচ্ছে সেই হামলা ঘটলো এবং আজকেও হচ্ছে ঠিক সেম কাহিনী ঘটছে আমাদের। যারা নারী কর্মীরা কাজ করতে যাচ্ছেন তাদেরকে হচ্ছে নানা ধরনের স্লেজিং করা হচ্ছে এবং ডিস্টার্ব করা হচ্ছে। তো এইটা তো হচ্ছে ধরেন মানে আপনি তার চায়ের দাওয়াত নিলেও করবেন, না নিলেও করবেন, যদি এটা তাদের করার ইন্টেনশনটা থেকে যায়। আর এখানে আরেকটা বিষয় আমার খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির অভ্যন্তরীণ যে দলীয় অন্তকন্দল আছে এটা কিন্তু এই নির্বাচনে কিন্তু খুবই ভোগাবে। ভোগাবে বলতে কি, যেমন ধরেন সাপোজ যেখানে একাধিক প্রার্থীরা চেয়েছিল নমিনেশন কিন্তু পায়নি, ফলে অন্য ২ জন তারা হচ্ছে সাংগঠনিক ভাবে তৃণমূলের নেতাকর্মীদের দ্বারা নানা ধরনের হামলা মামলা করে প্রার্থীর জন্য একটা বিব্রতকর পরিস্থিতি অথবা প্রার্থী হারায়, মানে এরকম কিন্তু ঘটনা সিচুয়েশন ঘটাতে পারে। তো ফলশ্রুতিতে আলটিমেটলি জিনিসটা কিন্তু বিএনপির একটা সাংগঠনিক মানে তার যে কমান্ড কতটুকু কার্যকর আছে, সর্ববৃহৎ দল তো আমরা সবসময় শুনি, যে সেই সর্ববৃহৎ দল যে সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়েছে। এটা নির্বাচন যত আসবে এই বিষয়টা কিন্তু আরো বেশি প্রকট আকার ধারণ করবে। জি, ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে আসতে চাই। এই যে ক্ষেত্র বিশেষে যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে আসছে, সেক্ষেত্রে আসলে দল হিসেবে তার সংগঠনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিয়ে প্রশ্ন করছিলেন জনাব আদিব। আপনার কি মনে হয় বিএনপি সেই নিয়ন্ত্রণ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় সম্মানিত ২ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমি
আমার অবজারভেশন হচ্ছে এই যে বিএনপি অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় তাদের নেতাকর্মীরা এবার অনেক বেশি সংযত এবং ধৈর্যশীল মনে হচ্ছে। বিএনপি একটা পাওয়ার পলিটিক্স করা বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল। তাদের চেইন অফ কমান্ড জামাত ইসলামের মতো হবে না, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতো হবে না, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলের মতো হবে না। এটা এই ধরনের রাজনৈতিক দল যেখানে নিজের দলের মধ্যেই আভ্যন্তরীণ কোন্দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী নানান রূপে থাকে এবং নিজেদের মধ্যেই অন্তর্কোন্দল এটা এই দলের শুরু থেকেই আছে, থাকবেও হয়তো। সেই তুলনায় বিভিন্ন সময় নিজেদের মধ্যে যেসব সমস্যা এবং অন্য প্রার্থী বা অন্যদের সঙ্গে যেই সমস্যা বিভিন্ন সময় দেখতাম, সেই তুলনায় এইবার বরং অনেক কম এবং অনেক বেশি ধৈর্যশীল। মির্জা আব্বাস যখন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার কর্মীদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ওইদিকে যান, তখন তার সঙ্গে এবং তার কর্মীদের সামনে যে আচরণ করা হয়েছে, যতটা অপদস্থ করা হয়েছে, মির্জা আব্বাসের জীবনে এতটা অপদস্থ হওয়াটা তিনি সহ্য করেছেন বলে আমার জানা নাই অন্তত, কিন্তু ধৈর্য ধরেছেন, সহ্য করেছেন। এইবার দেখেন আপনি মির্জা আব্বাসের মুখে কখনো কি নাসির পাটোয়ারি বা অন্য কোনো কাউকে নিয়ে একটা কটু বাক্য, একটা কোনো রকম একটা ইঙ্গিতপূর্ণ একটা অশ্লীল শব্দ, গালি পাবেন? খুঁজে পাবেন না। তো নাসির পাটোয়ারি অন দ্য কন্ট্রারি কী করে দেখেন, সে যখন জামাত জোটের বাইরে ছিল তখনও জামাতের সাংঘাতিক বাজে ভাষায় অ্যাটাক করতো, যেটাও ভদ্রতার পর্যায়ে পড়ে না, জামাতকে জাতা গালিগালাজ করতো। মানে সবসময়ই ওর শব্দ চয়নটা খুব শোভন হয় না। যেই পরিবর্তিত রাজনীতি আমরা চাই সেইটার মধ্যে তো পড়েই না। ট্রেডিশনাল আগের পলিটিশিয়ানদের থেকেও ও একটু অগ্রগামী বাজে শব্দ ব্যবহারে। এইবার ধরেন সে বেছে বেছে নির্দিষ্ট জায়গায় মির্জা আব্বাসের বাড়ির ধারে কাছের এইসব জায়গায় বেশি যায় এবং গিয়ে মির্জা আব্বাসকে চাঁদাবাজ.com, তারপর গ্যাংস্টার, এইসব শব্দ তার বেলায় প্রয়োগ করে। মির্জা আব্বাসের যদি কোনো সমস্যা থাকে জনগণ তো সেটা বুঝবে, কিংবা সেটা বলারও একটা সময় থাকে, কিংবা অন্য কর্মীরা বা অন্য কেউ বলল ভিন্ন ব্যাখ্যা দেয়া যেত। কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে সরাসরি, তাও অনেক সিনিয়র একজন নেতা, তার নামে নাসির পাটোয়ারি এগুলো বলা দেখে আমার ব্যক্তিগতভাবে এরকম একটা ধারণা জন্মেছিল এবং দু একটা টিভিতে আমি বলেছিও যে ওর সম্ভবত একটা ঐকান্তিক চেষ্টা ভেতর থেকে, বা প্রতিদিন সকালে বের হওয়ার সময় একটা প্রার্থনা নিয়ে বের হয় যে কোনো না কোনোভাবে যেন ছাত্রদলের কোনো নেতাকর্মী আমার গায়ে একটু হাত তোলে বা আমার সঙ্গে একটা ঝামেলা তৈরি করে। ও চায় আলোচনায় থাকতে এবং সহানুভূতি কুড়াতে। যে কারণে দেখেন এত বাজে কথা, এমন আক্রমণের পরেও কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে ওই এলাকার বিএনপির নেতাকর্মীরা। ফাইনালি একদিন শুনলাম তার উপরে কি পচা পানি নিক্ষেপ করেছে বা ডিম নিক্ষেপ করেছে, এরকম কিছু ঘটেছে। সেই দিন আমি বলছিলাম যে অবশেষে নাসির পাটোয়ারি খানিকটা সফল হলো মনে হয়, কারণ ও এটাই চাচ্ছিল বলে মনে হচ্ছিল এতদিন। আর আজকে যেটা ঘটেছে সেইটা যে কোনো কারণেই হোক, যেহেতু বিএনপির নেতাকর্মীরা ধৈর্য ধরছে, তাদের উচিত আরও ধৈর্য ধরা। কারণ নাসির পাটোয়ারির এইসব বাজে কথা, তার আক্রমণ প্রতিপক্ষের প্রার্থীকে, এটা মানুষ যতটুকু এদের প্রতি স্নেহ ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সেটাকে আরও নষ্ট করছে। সুতরাং ও নিজের ক্ষতি নিজে করছিল। সুতরাং আজকে এটা যদি ছাত্রদল বা বিএনপির কর্মীরা করে থাকে, সেটা তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা উচিত, যেটা যাতে না করে। কিন্তু আমি আসার আগে ওই ছাত্রদলের যে প্রতিনিধি নাসির পাটোয়ারির সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, একটা দীর্ঘ ভিডিও, আমি ওই ভিডিওটা দেখলাম। আমি দেখেছি যে ছাত্রদলের ওই প্রতিনিধি নাসির পাটোয়ারির সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে বলেছে, আপনাকে স্বাগতম, আপনি আমাদের মেহমান। এবং অন্যরা একটু হইচই করার চেষ্টা করলে সে থামিয়েছে, বলছে উনি আমাদের মেহমান। উনি এখানে একটা কলেজে পিঠা উৎসব চলছিল, ওরা বলছিল যে আপনি পিঠা উৎসবটা করছিল কারা? করছিল এই ছাত্রদলের নেতাকর্মীরা, তারা। সেইখানে ও ভোট চাইতে গেছে বা প্রচারণা চালাতে গেছে তার কর্মীদের নিয়ে। তারা প্রথমে না করেছিল এবং বলছিল আপনি আপনার 2-3 জন কর্মী নিয়ে তাহলে ঢুকেন। সেইখানে এই ঘটনা ঘটার পরেও ছাত্রদলের ওরা বলছে যে এইটা নাসির পাটোয়ারি আলোচনায় আসার জন্য তার লোক দিয়ে ঘটেছে। এটা হলো ছাত্রদলের অভিযোগ। এখন এই অভিযোগ এবং পাল্টা অভিযোগে আমরা কি নিশ্চিত যে ছাত্রদলের নেতা কর্মীরাই ওর উপর ডিম নিক্ষেপ করেছে?
আর ডিম নিক্ষেপে তো এরকমই যে হাত বাঁধা টাদা যা দেখলাম সেটাও হওয়ার কথা না। তার মানে একটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের কোনো ভিডিও কি আপনি দেখেছেন? আমি খুঁজছিলাম, আমি পাইনি। যদি পাই বা আদিব এখানে আছে, যদি আমাদেরকে পাঠাতে পারে তাহলে আমরা দেখে নিশ্চয়ই ওটারও নিন্দা জানাবো পরের প্রোগ্রামে, এবং নিশ্চয়ই এর তদন্ত এবং বিচার দাবি করব আমি নিজেও। কিন্তু শুধু আলোচনায় আসবার জন্য রাজনীতির যে কৌশলের অবলম্বন করা, সেটি হয়ে থাকলে সেটাও দেখতে হবে। নির্বাচন কমিশনে যেহেতু এনসিপি অভিযোগ করেছে, আমার দাবি থাকবে এনসিপি নির্মোহ এবং নিরপেক্ষভাবে এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে এবং সেখানে দেখবে যে এ ঘটনাটা ঘটার সূত্রপাত কিভাবে ঘটালো, কে ঘটালো, কারা এই ঘটনা ঘটালো, ডিম কারা মারলো, এবং যে দোষী হয় তাকে বিচারের আওতায় আনবে। কিন্তু সেই ঘটনাটাকে দেখেন যে একটা কলেজের মধ্যে যেই ঘটনাটা ঘটলো সেটাকে সঙ্গে সঙ্গে দলের টপ লিডার তারেক রহমানের উপরে ভার দিয়ে দিল, যে দায় দিয়ে দিল যে কি তারেক রহমানের নির্দেশ বা সম্মতিতে হচ্ছে। এখন এত বড় দল, তার এত 300 আসনে তাদের বা জোটের প্রার্থী, তার মধ্যে এক একটা আসনে কত নেতা, কত কর্মী, কোথাও এরকম একটু বাকবিতণ্ডা বা হাতাহাতি, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। তারপরেও ঘটে গেলে তার দায় যদি টপ লিডারে নিতে হয়, নাসির পাটোয়ারি বা এখানে কি করবে? নাসির পাটোয়ারি যে গালিটা দেয় সেই গালিটার দায় কি নাহিদের নিতে হবে? নাসির পাটোয়ারি যে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো করে সেটার দায় কি নাহিদ কোনোদিন নিয়েছে? জামায়াতকে যে মোনাফেক, ধর্মীয় ফ্যাসিবাদ বলে যে গালিগালাজগুলো নাসির পাটোয়ারি করেছিল, তাহলে সেটা কি ধরে নিতে হবে যে এটা নাহিদের গালি ছিল, আদিবের গালি ছিল, ওদের সবার গালি? তখন তো বলতো যে এটা তার ব্যক্তিগত কথা। সুতরাং দলের কর্মী বা কোনো লেভেলে করলে সবই যে শীর্ষ লিডারশিপের দায় নিতে হবে, এটা আমি মনে করি না। জি, আদিব, বিরতির পর আপনার কাছে তাহলে আসি, আপনি নিশ্চয়ই জবাব দেওয়ার সুযোগ পাবেন তখন। 30 সেকেন্ড আরেকটু বেশি দেই, তাহলে একটু বিস্তারিত শুনতে পারবো। আমরা বিরতি থেকে ফিরে আসি একটু পরে। দর্শক আশা করি তখন সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ফিরে আসবো। জনাব আদিব, আপনার কাছে যা যোগ করতে চাচ্ছিলেন করতে পারেন। দেখেন ভাই, এখানে শান্ত ভাই বললেন যে আসলে বিএনপি নেতাকর্মীদের কর্মকাণ্ড কিংবা সিদ্ধান্ত সবকিছু চেয়ারম্যানের উপরে বর্তায় না। তো সেক্ষেত্রে যে বিষয় যেটা হয়েছে যে সবকিছু বর্তায় না, সেটাও যেভাবে সত্যি, আবার কিছু কিছু বর্তায়ও। কারণ আপনি এনসিপির এখানে যারা রাজনীতি করে তাদের যেভাবে আলাদা সত্তা আছে, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কিংবা হাসনাত বলেন কিংবা হচ্ছে অন্যরা, মানে এখানে এনসিপির ক্ষেত্রে যেটা হয়, কোনো একক লিডারশিপ মানে সর্বোচ্চ লিডারশিপ যেটা সকল সিদ্ধান্ত একজনই নেন, তার সিদ্ধান্তে সবকিছু ঘটে, সেটা কিন্তু ঘটে না। তো ফলে বিএনপির হচ্ছে সকল চিন্তা, সকল নির্দেশনা সবকিছু তাদের, এমনকি তাদের স্লোগান, মানে তারেক রহমান, রহমান তারেক, ঠিক আছে, এই যে ধরেন স্লোগানে, নির্দেশনায়, মান্যতায় শুধু তারেক রহমান, এর বাহিরে আর কোনো হচ্ছে তার চিন্তা চেতনা, সৃজনশীলতা কিংবা জায়গাটা নাই। এনসিপির ক্ষেত্রে খুব ডিফারেন্ট। এনসিপির সিনিয়র নেতৃবৃন্দরা যারা একজন আরেকজনের দলীয় ফোরামে এবং পাবলিক ফোরামে তাদেরকে জবাবদিহিতা, সমালোচনা খুব স্ট্রংলি করে এবং যার যার ব্যক্তিগত অবস্থানও কিন্তু খুব স্ট্রংলি ক্লিয়ার করে। যেমন আমাদের জোট হয়েছে, জোটে আমাদের বেশ কয়েকজন ধরেন নিজেদের অবস্থান পরিষ্কার করে কয়েকজন পদত্যাগ করছে, আবার অনেকে কিন্তু পদত্যাগ করে না, বাট দলের অভ্যন্তরীণে থেকেও কিন্তু জোটের বিষয়ে সমালোচনা করতেছে। ফলে এটার কিছু ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বলে এনসিপির যে কোনো নেতা কর্মী কোনো কিছু করলেই সরাসরি সেটা নাহিদের উপর চাপাবে, আর বিএনপির ক্ষেত্রে তার একটু আমার দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। কারণ বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানকে অনেক বেশি এম্পাওয়ার্ড করা হয়, যে চেয়ারম্যান চাইলে একটা দলের ডিসিশন মেকিং বডি তার চয়েস মতন তিনি হচ্ছে সে মানে স্থায়ী কমিটির সদস্য, তিনি তার চয়েস মতন যোগ করতে পারেন কিংবা হচ্ছে বাদ তো আসলে হয় না কোনো একান্ত বহিষ্কার না হলে। কিন্তু আমাদের দলের ক্ষেত্রে সেক্ষেত্রে মানে চাইলেই ইচ্ছা মতন আপনি একজনকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করবেন, সর্বোচ্চ নীতি নির্ধারণ করবেন, সেটার কিন্তু সুযোগ নাই। ফলে এইটার যেটা শান্তদা বললেন যে সরাসরি হচ্ছে তা নারীদের উপর বর্তাবে কিনা, সেটা আসলে সেভাবে কার্যকর না। জনাব আদিব, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আপনারা তো নির্বাচন কমিশনের কাছে গেলেন, নির্বাচন কমিশনের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন এক্ষেত্রে? নির্বাচন কমিশনের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, মানে এটা আমাদের দেশে শুধু নির্বাচন কমিশন না, আমাদের আইন শৃঙ্খলার থানার স্টেশন গুলো এই সমস্যাটা, সেটা হচ্ছে যে আপনারা অভিযোগ করুন, মানে এই যে অভিযোগ করুন, মানে তার স্ব উদ্যোগে হয়ে পর্যবেক্ষণে রাখা,
মানে আপনার যদি ইসি নিজের থেকে পর্যবেক্ষণ করে তাহলে বাংলাদেশের মোটামুটি 250-র উপরে আসনে বিএনপি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার অন্য দলেরও পেতে পারে। রঙিন পোস্টার এখন তো প্রচুর সাঁটানো, কিন্তু আপনার বলবে যে আপনি স্পেসিফিক অভিযোগ করুন। তো এই যে অভিযোগ করতে বাধ্য করা, মানে তার নিজের পর্যবেক্ষণটা না বাড়ানো, মানে স্ব-উদ্যোগ হয়, এটা হয় না। আপনার হচ্ছে ধরেন এখানের যে 43 নং ওয়ার্ডে আমার উপর যে ডুবনি বাজারে সেখানে হামলা করেছে, তিনি সরাসরি 43 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি। তারপরও বিএনপি কি করলো, পুরো অনলাইনে হচ্ছে তারা একটা ক্যাম্পেইন করলো যে এনসিপি জামাত হচ্ছে আপনার নিজেরা মারামারি করেছে। আমার হাতে অল্টারনেটিভ একটা ফোন নাই, তাহলে আমি দেখাতাম যে আমি যে মিছিলটা করেছি, আমার এক পাশে আমার যে মার খেয়েছে তিনি ছিলেন, আরেক পাশে আমাদের এনসিপির নেতৃত্ব ছিলেন, জামাতের নেতৃত্ব ছিলেন। তো জামাত নিজেরা মারামারি করে আবার আমার হাত ধরে এসে মানে ওই হামলার 5 মিনিট পরে মিছিল করবে, এটা তো হয় না। তো এই যে এক ধরনের প্রোপাগান্ডা করা, এবং খুবই দুঃখজনক যে যারা এখন বর্তমানে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, তারা খুব নগ্নভাবে বেশ কয়েকজন সম্পাদক লেভেলের আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে হামলা মনে হয় এনসিপি জামাত নিজেরা করেছে কিনা। ফলে এই যে নিজেদের একটা ইন্টেলেকচুয়াল পারফরমেন্সের জায়গাটাকে নিজেকে সোশ্যাল মিডিয়ার যুগে খুবই মানে যারা এটা কি বলে কোনো স্ট্যান্ডার্ড না রাখা, মানে সত্য মিথ্যার একেবারে টোটালি হচ্ছে অস্বীকার করাটা, এইটা আসলে দীর্ঘমেয়াদী হচ্ছে রাজনীতিতে খুব একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকে। জি, ধন্যবাদ ডক্টর শাহান্ত, আপনার কাছে ফিরে আসি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসঙ্গ যেহেতু আসলো, সেখানে আসলে সত্য মিথ্যা মিলিয়ে নানান ধরনের প্রচার নির্বাচনকে কেন্দ্র করে, সেটার আসলে কি প্রভাব পড়ছে এবং সেখানে বিএনপি দল হিসেবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে নির্বাচনে ব্যবহার করছে বলে মনে হয়? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে একই সঙ্গে ব্যবহার এবং অপব্যবহার সব পক্ষ করছে কম বেশি। বটবাহিনী আগে থেকেই করছিল। আপনি আজকে আপনার বক্তব্যটা যাক, আপনার বক্তব্য যদি বিএনপির বিরুদ্ধে যায় এক পক্ষ আপনাকে গালি দিবে, যদি জামায়াতের বিরুদ্ধে যায় সেই পক্ষ আপনাকে গালি দিবে। মানে গালি এখানে অবধারিত, আপনি কোনো পক্ষেই ন্যায্য কথাটাও বলতে পারবেন না। এবং এই একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে আমি দলীয় পদ ধারণ করি না, সেই জন্য আমি ন্যায্য কথাটাও কোনো পক্ষে যেতে পারবে না, তাহলে আমি তার দালাল। আমি ওপেনলি সমর্থন করি। আমি মনে করি বাংলাদেশে আমি একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা যারা করেছে আমি তাদের পক্ষে দাঁড়াবো না, 24-এ যারা বিরোধিতা করেছে আমি তাদের পক্ষ দাঁড়াবো না। আমার এই দুইটার পক্ষে যে আছে আমি তার সঙ্গে আছি। আবার মাঝখানে বিভিন্ন যে অভ্যুত্থানগুলো, গণতান্ত্রিক অভ্যুত্থানগুলো হয়েছে, ওইখানেও কার কী ভূমিকা আছে আমি সেটা বিবেচনায় নিব। এবং আমি নির্বাচনের প্রশ্নে, আমি একজন ভোটার, আমি দেশের একজন নাগরিক, আমি এই সময় আমার অবস্থানটা স্পষ্ট করব যে আমি 71-এর পক্ষে, আমি 24-এর পক্ষে, আমি 90-এর গণ অভ্যুত্থানের পক্ষে, আমি 86-র নির্বাচনে বেইমানির বিপক্ষে এবং বেইমানের সহযোগীর বিপক্ষে। তাতে করে যদি এখন কেউ বলে দেন যে উনি দলীয় পরিচয় ছাড়াই বিএনপির দালালি করে, বিএনপিকে আমি যদি মনে করি সব কিছুতে 71, 24, 86, 88 বা 90-তে আমি গ্রহণযোগ্য পজিশনে দেখি, আমি যদি দেখি 71-এর পরাজিত ঘাতক বাহিনী একটা দল, 24-এর পরাজিত ঘাতক গণহত্যাকারী আর একটা দল, আমি যদি দেখি 86-র বেইমান আওয়ামী লীগ, সেই 86-র বেইমানের সঙ্গে এরশাদের অধীনে নির্বাচন যাওয়া দল আরেকটা জামাত, 90-এর গণ অভ্যুত্থানে আবার আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই গণ অভ্যুত্থানের পক্ষে। সুতরাং সবগুলো যোগ করে আমার যদি মনে হয় যে স্কোর করলে আপনার বিএনপি আগায় থাকে, এবং আমি মনে করি দেশের জন্য বিএনপি বেটার, অন্যদের এই খারাপ আছে, তাহলে আমি দালাল হয়ে গেলাম। এই যে ন্যারেটিভ তৈরি করা যে আপনি যে কোনো পক্ষে গেলেই, আমি যদি এনসিপির পক্ষে যাই তাহলে আমি নিরপেক্ষ এনসিপির কাছে, আমি যদি জামাতের পক্ষে যাই জামাতের কাছে নিরপেক্ষ, আমি যদি বিএনপির পক্ষে যাই বিএনপির কাছে নিরপেক্ষ। কিন্তু আমি যে কথাটা বলছি সে কথাটা ন্যায্য কিনা এই বিচার বিবেচনার বাইরে গিয়ে একটা গালি আপনাকে শুনতে হবে। এটাও তো এনসিপি করছে, এটা জামাত করছে, এটাও বিএনপি করছে, এবং এইগুলি চলছে এখন ভার্চুয়াল মিডিয়ায় বেশি। ভার্চুয়াল মিডিয়ায় এই যে বিভিন্ন রাজনৈতিক পক্ষ যে করছে, তারা তো তাদের স্বার্থে
প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে, ফটোকার্ড বানাচ্ছে। এই ফটোকার্ডগুলো একটা মিথ্যা বাজে ফটোকার্ড। আমি এমনও দেখছি সাংবাদিক, উচ্চশিক্ষিত, সমাজে বিভিন্নভাবে লিডারশিপে প্রতিনিধিত্বকারী, তারা এগুলো শেয়ার করছে জেনে বুঝে। কেউ কেউ আবার চালাকির আশ্রয় নিচ্ছে, হেডলাইন লিখছে উনি কি সত্যি এটা বলেছেন। এইটা হচ্ছে একটা মোড়ক। এই কিন্তু এখানে, মোড়কে এই বাজে একটা ফটোকার্ড সে প্রচার চালাতে চায়, এটা তার আকাঙ্ক্ষা। এখানে প্রার্থীরা যে অভিযোগ এইখানে- করছেন, ধরুন আমিনুল হক আজকে বলছিলেন যে জামাত বিকাশের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, এই অভিযোগগুলো বা তারা কিসের ভিত্তিতে করছেন? এইটা অনেক জায়গায় ধরা পড়েছে। জামায়াতের কয়েকটা জিনিস স্পষ্ট। তারা এই যে বলে যে ভেস্তের টিকিট বিক্রি করছে, এটা জাস্টিফাইড। তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের কর্মীরা যারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে, বিশেষ করে নারী ভোটারদের কাছে, প্রান্তিক জনগোষ্ঠী, সাধারণ ধর্মপ্রাণ নারীদের কাছে তারা গিয়ে বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা ভেস্তে যাবে। তাদের দলের পক্ষে ওকালতি করা টকশোতে আসা ব্যারিস্টার বলছে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট না দিলে মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দিবেন। আরে আমি কিসে ভোট দিলাম সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই বয়ান সামনে আনছে, এটা শিক্ষিত নামের কুলাঙ্গার ছাড়া এরা কি আর। সুতরাং এইভাবে আপনি ধর্মীয় টিকিট বিক্রি করছে, এটা সত্য। তারা মানুষের বিকাশ নাম্বার নিচ্ছে, এটা সত্য। তারা আইডি কার্ডের কপি বা আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, এটা সত্য। তাদের ভোট চাইতে যারা যায় তারা শুধু এটাই নয়, নারীদের কাছে গিয়ে তার ছোট বাচ্চাটাকে কোলে নিচ্ছে, তাকে একটা চিপস বা একটা চকলেট দিচ্ছে, দেওয়ার পরে ওই নারীদের কাছ থেকে তারা ভোট প্রাপ্তির নিশ্চয়তা কথা নিচ্ছে। কথা নেওয়ার পরে এরকম অভিযোগ আছে ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলাচ্ছে, আপা তাইলে তো কথা দিলেন, আপনি বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন আমাদের ভোটটা দিবেন। এইটা করছে। একটা এরকম একটা কথাও একটা টকশোতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন নারী প্রতিনিধি বলছেন যে এই সাম্প্রতিক সময়ে অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বোরখার কাপড় আমদানি হয়েছে। এই বোরখা নাকি গ্রামের ধর্মপ্রাণ নারীদেরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ভোট পাবার নিশ্চয়তা দিয়ে। এটা করছে জামায়াত এবং তাদের পক্ষে। সুতরাং তারা যে অপকর্ম করছে এটা তা বলতে হবে। জি, আদিবের কাছ থেকে আমরা বিদায় নেব। আদিবের যদি খুব সংক্ষেপে আর কিছু যোগ করার থাকে। দেখেন এখানে খুব দুইটা জিনিস না বললেই নয়, যে শুধুমাত্র নির্বাচন কমিশন প্রার্থীদের নিরাপত্তা করছে কিনা এটা, সাথে সাথে আমাদের এস্টাবলিশমেন্ট আসলে কি ধরনের পক্ষপাতমূলক আচরণ করছে তার বেশ কিছু উদাহরণ। যেমন ঢাকা 18-তে আমার উপরে হামলা হয়েছে, সেটির নিউজ আমি হচ্ছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার জায়গা, মানে এটা ধরুন আশা করার ঠিক না, মানে ওইভাবে মানে অনেকগুলো গণমাধ্যমে দেয় না। এখানে স্পষ্টভাবে যে হামলা করেছে তার ভিডিও ফুটেজ আছে, তারপরে হচ্ছে তার আপনার নাম সহ ইয়ে সহ, এবং সে নিজে লাইভে গিয়ে স্বীকারও করেছে এক ধরনের দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে। তারপরও হচ্ছে অধিকাংশ গণমাধ্যম রাখলো হামলার অভিযোগ। মানে এই যে হচ্ছে ধরেন একটা আপনার হচ্ছে অনেকগুলা মিডিয়ার জায়গা থেকে হচ্ছে এক ধরনের পক্ষপাতমূলক অবস্থান নেওয়া। আমরা 5 থেকে 6টা মিডিয়া দেখেছি যারা বিএনপি প্রোগ্রামের সময় বিএনপির যে লোগো সবার আগে বাংলাদেশের একটা স্ক্রিনের ভিতরে একটা জায়গায় এই জায়গাটা হচ্ছে লক করে মানে রাখেন তারা, যেটা অন্য দলগুলোর ক্ষেত্রে এই লোগোটা কিংবা হচ্ছে ইয়াটা ইউজ করেন না। তো এই যে ধরেন হচ্ছে আপনার এক ধরনের এস্টাবলিশমেন্টের হচ্ছে ফুললি বিএনপির দিকে হেলে পড়া, এবং যারা সাবেক লুটেরার ছিল তারা মনে করতেছে পরবর্তী ক্ষমতায় যারা আসবে তারা তাদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, লুট করার সুযোগ দিবে। ব্যাংক ঋণ নিয়ে যারা হচ্ছে নানাভাবে ঋণ খেলাপি ছিল, সেই জায়গাটিতে যারা আছে, এইটা হচ্ছে একটা অ্যালার্মিং বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা খুবই বাজে দৃষ্টান্ত হচ্ছে আমার আসনে বেশ কয়েক জায়গায় হয়েছে। আমাদের যারা নারী কর্মীরা হচ্ছে ভোট চাইতে যাচ্ছে তাদেরকে হচ্ছে পুরুষরা অনেক সময় স্লেজিং করছেন। কোন বাসায় মিটিং করতে গেছেন, বাসার বাইরে হট্টগোল আপনি এর করা, আগেও বলেছেন যাওয়ার এটা পথে আদিব। কিছু আমার মনে হয় দর্শকদের সেটা মনে আছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার অন্য ব্যস্ততা থাকে, আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবারে ফিরে আসি তাসলিমা আক্তার আপনার কাছে। এই যে ভোটকে কেন্দ্র করে অর্থ পেশি শক্তির ব্যবহার, সেটার ক্ষেত্রে আসলে আপনি প্রার্থী হিসেবে সেটাকে মোকাবেলার জন্য আধুনিক প্রযুক্তি বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন, সেগুলো কি সহায়ক হচ্ছে কিনা? তার আগে
আপনি এর আগে যে আলোচনাটা চলছিল সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আদিব এবং শান্তনু ভাই দুজনের কথাই শুনছিলাম মনোযোগ দিয়ে, দুজনেই খুব সুবক্তা। এনসিপি একটা নতুন দল এবং বিএনপি একটা অনেক দীর্ঘদিনের পুরনো লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আসছে। আমরা কেন আসলে সহিংসতাকে ওয়েলকাম করব কোনো উস্কানিমূলক তৎপরতার মধ্যে দিয়ে, বা যেই মানে অভিজ্ঞতার আলোকে আমরা যখন বুঝি যে নির্বাচনের মধ্যে অনেক রকম নির্বাচনী মৌসুমি কৌশল ব্যবহার করা হয়, সেই কৌশলের মধ্যেই আমরা কেন পাড়া দেব? সেইটার বাইরে গিয়ে কেন না যে যেখানে এই রকম মানে যুক্তিতর্কের যেই কথাগুলো ওনারা করছিলেন সেই বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের আসলে জনগণের জন্য কর্মসূচি কি, আমাদের পরিকল্পনাগুলো কি, আমাদের বাংলাদেশের জন্য ভবিষ্যৎ আকাঙ্ক্ষাটা কি, প্রত্যাশাটা কি, এবং কতদূর আমরা করতে পারি, সেগুলো কেন আমরা জনগণের সামনে যুক্তি তর্ক দিয়ে বলতে পারছি না? যেমন আমাদের দেশে আমরা বাংলাদেশের যে অধিকাংশ জনগোষ্ঠী তাদের মধ্যে শ্রমিকদের সংখ্যাই বেশি, 8 কোটির মতো শ্রমিক আছে। সেই শ্রমিকদের নিয়ে আমাদের আসলে এজেন্ডাটা কি, নারীদের নিয়ে আমাদের মানে কর্মসূচি কি, আমাদের এখানে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের নিয়ে আসলে আমাদের অবস্থান কি এবং আমরা কী করতে চাই বাংলাদেশে, সেই পরিকল্পনাগুলো কিন্তু আমরা যার যার জায়গা থেকে বা আমাদের চিন্তার জায়গাগুলোকে, আমাদের সমস্যাগুলোকে এবং সমাধানের জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা জনগণের কাছে ভোট চাইতে পারি, আমাদের অবস্থান ঘোষণা করতে পারি। এটাই আমার কাছে মনে হয় যে একটা ভালো কৌশল হতে পারে। সেখানেই মানুষ বিচার করবে। সেই পুরনো কায়দায় মানে মৌসুমি নির্বাচনী কৌশল ব্যবহার করা, একটা প্রতিপক্ষ লাগবে এবং যে ক্ষমতায় কাছাকাছি যারা আছে তাদেরকে একটু প্রতিপক্ষ করতে পারলে আমিও একটু ভাইরাল হতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এইগুলো আমার কাছে মনে হয়। এখন আমাকেও অনেকে বলেন যে ভাইরাল হওয়ার জন্য এরকম এরকম কথা বললে মনে হয় ভাইরাল হতে, আপনি যেভাবে কথা বলেন এভাবে তো ভাইরাল হওয়া যাবে না। তা আমার কাছে বারবারই মনে হয় কেন আমাকে এইভাবেই ভাইরাল হতে হবে? আমি আসলে যা করতে চাই বা আমার দল থেকে বাংলাদেশকে নিয়ে আমি যেভাবে ভাবি, আমরা যেভাবে ভাবি, সেটাই কেন আমি উপস্থাপন করে মানুষের কাছে যেতে পারবো না? আমার মনে হয় সেটা অনেক গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। আর আপনি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে তাহলে একটু বিরতির পরে জি, ফিরে আসি। আচ্ছা। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো তাসলিমা আক্তার, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে সম্ভবত আপনি বলছিলেন, যেটা আমি মনে করি যে রাজনীতিতে যেমন আমরা বলি মাঠে দেখা হবে, মাঠের লড়াই, তেমনি আমার কাছে মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির একটা নতুন ময়দানে পরিণত হয়েছে এবং সেটাকে যথাযথভাবে ব্যবহার করে আমরা অনেক রকম মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এবং বিশেষ করে শহুরে জীবনে এটা মনে হয় আরও বেশি, কারণ আমরা ঢাকা 12-তে যখন আমি কাজ করতে যাই, ঢাকা শহরে আমি যখন আমি বড় হয়েছি ঢাকা 12 জাহানারা গার্ডেনে এবং নিউজ ক্যাটানে, এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের অল্প কয়েকটা বাসা ছিল। এখন দেখা যায় যে এত হাজার হাজার মানুষ থাকে, সেখানে কারোর সাথে কারো যোগাযোগ করারও সুযোগ নাই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা এই মানুষদের সাথে যোগাযোগ করতে পারি। এখন শ্রমিকদের হাতেও স্মার্টফোন, প্রত্যেকের কাছে সময়েরই একটা মূল্য আছে এবং সেই সময়টাকে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে পারি, আমাদের রাজনৈতিক ভাবনা প্রস্তাবনা জনগণের সাথে শেয়ার করতে পারি। এটা একটা নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি এখন ফেসবুক দেখি বা অন্যান্য যে মাধ্যমগুলো আছে, সেখানে দেখতে পাবো এক ধরনের রব কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে। কিন্তু একই সাথে আমরা যেটা শান্তনু ভাই বলছিলেন যে সায়ন্ত ভাই বলছিলেন যে মানে এখানে যে নানান রকম হয়রানি, বিশেষ করে নারী প্রার্থীদেরকে বা অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে হয়তো আরও বেশি হচ্ছে, নানা রকম হয়রানির সুযোগটাও আছে। সেখানে আমি আবারও বলবো যে আসলে এই মানে যেই কায়দাগুলো আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো একে অপরকে ঘায়েল করার জন্য আমরা ব্যবহার করছি, সেগুলো আমার কাছে মাঝে মাঝে খুব সস্তা মনে হয়। যে এই প্রক্রিয়াগুলোতে না গিয়ে আমরা পরস্পরের সাথে প্রতিযোগিতাটা কেন আমরা আমাদের কাজের যে মানে আমাদের কাজের দক্ষতার যে দিকগুলো সেগুলোকে প্রকাশ করে কেন না আমরা একে অপরের জায়গাগুলোকে প্রতিযোগিতার মধ্যে যাই? আমরা কেন বারবার ঘায়েলই করতে হবে বা এমনভাবে সামাজিকভাবে হয়রানি করা, নানা রকম জিনিস আমরা দেখতে পাই, সেটা কখনোই কাঙ্ক্ষিত না। এটা আসলে এমন কোনো নতুন মাত্রা যুক্ত করবে না আমার কাছে মনে হয়। বরং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা, আমাদের অনেক সুযোগ আছে, আমাদের হয়তো টেলিভিশনে আমি যেতে পারছি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই কিন্তু মানুষের সামনে হাজির হতে পারছি, সেখানে মানুষের সাথে কানেক্ট করা, আমার বক্তব্যগুলো হাজির করার সুবর্ণ সুযোগ। তো সেই সুযোগটাকে যদি আমি মানে এইভাবে মানে কাদা ছোড়াছড়ির কাজেই ব্যবহার করতে থাকি, তাহলে আমার আসলে অস্তিত্বটা কি, আমি কি বলতে চাই জনগণের জন্য, সেটাই অনেক সময় হারায় যায়। সেটা অনেক জরুরি আমার কাছে মনে হয়। ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে ফিরে আসি একটু ভিন্ন প্রসঙ্গে। সেটা হচ্ছে উপদেষ্টা ফাউজুল কবির আজকে বলছিলেন যে
এই আমলাতন্ত্র একেবারে জগদ্দল পাথরের মতন চেপে বসেছে এবং তাদের কারণেই অনেক কিছু আসলে করা সম্ভব হয়নি। এর আগে বোধহয় গতকালকে হাসনাত আব্দুল্লাহ বলছিলেন, আপনি একটু আগে দেখাচ্ছিলেন আমাকে, আসলে এইখানে সংস্কারের আদৌ কোনো আশা আছে কিনা? না, সংস্কারের আশা তো আছে এবং থাকতেই হবে। সংস্কারের আশা না থাকলে হতাশা নিয়ে তো আগানো যায় না, দেশ আগায় না। এটা সত্য যে বাংলাদেশে আমরা শুধু রাজনীতিবিদদের দুর্নীতির কথা বলি, তাদের দুর্নাম করি, এবং সরকারের পরিবর্তন হলে, পতন হলে রাজনীতিবিদদের শাস্তিও হয়, তাদের দেশ ছাড়তে হয়, পলাতক থাকতে হয়, অনেক রকমের অপদস্থ হতে হয়, যেটা আমলাদের হয় না। অথচ আমলারা সব সরকারের সময় সবসময় সুবিধা ভোগ করে, দুর্নীতির অংশীদার হয়। এবং গত আওয়ামী ফ্যাসিবাদকালে বিভিন্ন দেশ থেকে যে পরিসংখ্যান আসতো, যে সেকেন্ড হোম বা বাড়ি করা বা বেগমপাড়া, নানান জায়গায় যে তথ্য আমরা জানতাম সংবাদ মাধ্যম বা বিভিন্ন দেশের বরাতে, সেখানে আমলাদের সংখ্যাটা কিন্তু বেশি। কিন্তু তারপরও উপদেষ্টা যেটা বলেছেন যে উড়োজাহাজ মাইলস্টোনে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, উড়োজাহাজ ফেলে তাদের মেরে না ফেলতে চেয়ে 18 মাস যে চলে গেল, যদি 18 মাস আগে থেকে সচিবালয়ে বা বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি বন্ধের উদ্যোগটা আরেকটু নজরদারিতে এনে আরেকটু কঠোরভাবে দায়িত্ব পালন করা হতো, তাহলে আমরা হয়তো একটু উন্নতি দেখতে পেতাম। সে কাজটা 18 মাস ধরে করলেন না, নির্বাচনের বাকি আছে আর 2 সপ্তাহ সামান্য বেশি, এখন বলছেন যে এখানে উড়োজাহাজ পড়া উচিত ছিল মাইলস্টোনে না পড়ে, এবং কিছুই করা যায় না, আগানো যায় না। এই কথাটা 18 মাস পরে বললেন কেন? কিন্তু এই ভবিষ্যতে উপলব্ধি যে নিয়ে রাজনৈতিক শুরুতে সরকার আসবে তাদের হাতে কি করণীয় কিছু আছে? ডেফিনেটলি করণীয় আছে। তাদের মাথায় রাখতে হবে এই আমলাদের কন্ট্রোল করবার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের হাতে। রাজনীতিবিদরা যদি সৎ হয় এবং তারা যদি জনকল্যাণমুখী হয়, তাহলে আমলারা এতটা খারাপ হতে পারবে না। ফ্যাসিবাদকালে এই আমলারা এত বেশি দুর্নীতিগ্রস্ত কেন হয়েছিল? কারণ সরকার তখন জনগণের মুখাপেক্ষী ছিল না, জনগণের ভোট দরকার হতো না। রাতের ভোট, বিনা ভোট, আমিডামি ভোট, এই পুলিশ, আমলা, বিভিন্ন বাহিনী, তাদের উপর নির্ভর করে করতে হতো। ফলে এরা মনে করত যে আমাদের উপর ভর করে অন্যায়ভাবে, অবৈধভাবে এরা রাষ্ট্র পরিচালনায় থাকছে এবং নিজেরা দুর্নীতি করছে, যা কিছু তাই করছে, তো হোয়াই নট ওই? তো তারাও তখন করত। এই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল যেহেতু রাজনীতিবিদরা নিজেরাই নিজেদের নৈতিক অবস্থান থেকে দুর্বল ছিলেন। রাজনীতিবিদরা যদি তাদের নৈতিক অবস্থানটাকে শক্ত রাখেন এবং নিজেরা খানিকটা সৎ থাকেন, তাহলে আমলারা এত বেপরোয়া দুর্নীতিবাজ হতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।